আজকে এখন আমরা ইলেকট্রিক সার্কিটের ওপরে বিভিন্ন কতগুলি শর্টকাট এবং শর্টকাট ফর্ম আর কি, এবং বিভিন্ন প্রবলেমে তাদের অ্যাপ্লিকেশান নিয়ে এবং পুরো চ্যাপ্টারে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। বলছি ইফ এ স্কেলিটন কিউবের তোমরা জানো সাইড আছে 12টা, একটা স্কেলিটন কিউব আছে, ইজ মেড অফ 12 ইকুয়াল রেজিস্ট্যান্সেস। এই 12টা আর্মে 12টা ইকুয়াল রেজিস্ট্যান্স আছে, ইচ হ্যাভিং রেজিস্ট্যান্স স্মল আর, প্রত্যেকটা রেজিস্ট্যান্স বলেছে স্মল আর দেন দ্য নেট রেজিস্ট্যান্স অ্যাক্রস। এই শর্টকাট ফার্স্ট ফর্ম বলছে অ্যাক্রস দি লংগেস্ট ডায়াগোনাল। দেখো লংগেস্ট ডায়াগোনাল কী হতে পারে, এ বি সি। দেখো এখানে একটা কিউব দেখানো হয়েছে এবং এর দুটো প্রান্তীয় বিন্দু দেখো, দুটো বিপরীত শীর্ষবিন্দু এ আর ই। তাহলে এদের যদি যোগ করি এই, এটা লংগেস্ট ডায়াগোনাল হতে পারে। আর কি হতে পারে দেখো, বিএফ একটা লংগেস্ট ডায়াগোনাল হতে পারে। ডি এর সঙ্গে যদি এইচকে যোগ করি, এটা একটা লংগেস্ট ডায়াগোনাল হতে পারে। সি এর সঙ্গে জিকে যদি আমরা যোগ করি, এটাও আর একটা লংগেস্ট ডায়াগোনাল হতে পারে। এর যে কোনো দুটো লংগেস্ট ডায়াগোনালের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এর যে কোনোটা, দ্যাট ইজ 5R/6। এটা শর্টকাট হিসেবে আমরা মনে রাখবো। এমনিতে কারেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে কারশফস ল প্রয়োগ করলে অত্যন্ত সহজে এটা বের করা যায়। নেক্সট হচ্ছে ডায়াগোনাল অফ ফেস। ফেস ডায়াগোনাল অর্থাৎ ধরো 6টা তল আছে, তো যেমন এ বি জি এইচ জি, এই তলে ডায়াগোনাল এইচ বা বিজি, তাহলে এইচ বা বিজি এর রেসপেক্টে কত হবে, 3R/4। 3R/4। একইভাবে ধরো বিসি এইচ, এই তলটার একটা ডায়াগোনাল হচ্ছে কত, ফেস ডায়াগোনাল বি অথবা সিএইচ, এর রেসপেক্টে কত হবে, 3R/4। এ সাইড ইজ 7R/12। যে কোনো একটা সাইড ধরো এ বি, এই সাইডের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন ইজ 7R/12। অ্যান্ড ওয়েন দ্য সাইড ইজ ওপেন সার্কিটেড, এই সাইডটাকে যদি খুলে দেওয়া হয়, খুলে দিলে পরে ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স হবে 7R/5। এটা অবশ্যই বটে, এখানে এ বি এর মধ্যে যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে এই 7R/5 আর প্যারালালে হওয়ার ফলে 7R/12 হতো। তখন তোমরা জানো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/R সমান কত হতো, 1/R প্লাস এটা যেটা আছে তার রেসিপ্রোকাল 5/7R। তাহলে দেখো 7R HCF হতো, এখানে 7 + 5 12, তাহলে R সমান হতো 7R/12। আগেরটা পেয়ে যেতাম অ্যাবাউট এ সাইড। আর একটা সাইড যদি খুলে নিই তাহলে হবে 7R/12। তাহলে আরেকবার আমরা দেখে নিই যে একটা কিউব আছে, কিউবের কটা ভার্টেক্সে কটা শীর্ষবিন্দু থাকে, তোমার 8টা, এ বি সি ডি ই এফ জি এইচ, এই 8টা। যে কোনো দুটো বিপরীত শীর্ষবিন্দু যোগকারী লংগেস্ট ডায়াগোনালের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 5R/6। কিন্তু যদি ফেস ডায়াগোনাল হয়, 6টা ফেস, তার যে কোনো ডায়াগোনাল মানে যে কোনো ফেসের দুটো করে ডায়াগোনাল, মানে মোট ওই 12টা যে কোনো ডায়াগোনাল, এই 12টা যে কোনো ডায়াগোনাল ফেস ডায়াগোনালের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 3R/4। অ্যাবাউট এ সাইড, মোট 12টা সাইড আছে, যে কোনো সাইডের রেসপেক্টে, সবগুলো সিমেট্রিক, কিন্তু যে কোনো সাইডের রেসপেক্টে কিন্তু এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 7R/12। আর একটা সাইডকে যদি ওপেন করে দেওয়া হয় তাহলে যে দুটো বিন্দু পেলাম তার মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে কত হবে, 7R/5। এইবার আমরা দেখি যে সেলের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখানে একটা শর্টকাট ফর্মুলা, এমনি আমরা কারশফস ল দিয়ে আমরা বের করতেই পারি কারেন্টের মান, বিভব প্রভেদ ইত্যাদি। কিন্তু এখানে দেখা যাচ্ছে 3টে সেল যুক্ত, একটার ইএমএফ E1, একটার E2 আর একটার E3। এতে সবার এক প্রান্ত এ বিন্দুতে যুক্ত, আরেক প্রান্ত বি বিন্দুতে যুক্ত। কিন্তু প্রথম সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, দ্বিতীয়টার R2, তৃতীয়টার R3। তাহলে এখানে শর্টকাট হলো কম্বিনেশনের দু প্রান্তের যে বিভব প্রভেদ, ভোল্টেজ ডিফারেন্স, পোটেন্সিয়াল ডিফারেন্স আর কি, ভোল্টেজ আর কি, পোটেন্সিয়াল ডিফারেন্স VA, এক প্রান্তের এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর পোটেন্সিয়াল VB। সো দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স ইন বিটুইন A and B ইজ VA - VB। VA - VB সমান কত হবে, E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইবার দেখো যদি এখানে কি আছে, সবার পজিটিভ প্রান্তগুলো একটা বিন্দুতে যুক্ত। ধরো মাঝেরটা যদি উল্টো করে লাগানো থাকতো, এখানে এ বিন্দুতে নেগেটিভ পার্টটা যুক্ত, তাহলে যেটা সেইভাবে উল্টো করে লাগানো হবে সেখানে কিন্তু প্লাসের জায়গায় আমরা কি পুট করব, মাইনাস সাইন পুট করে দেবো। তাহলে ইকুইভ্যালেন্ট যদি নিচ্ছি তিনটে জায়গায় 4টে হলে ওই একইভাবে চলবে। তাহলে এখানে আমরা এক কথায় বলতে পারি ওপরে হলো সামেশান EI/RI
ডিভাইডেড বাই সামেশান 1/2। দেখো তাই দাঁড়াচ্ছে U1/R1, দুটো যদি হতো হতো U1/R1 প্লাস E2/R2 বাই 1/R1 প্লাস 1/R2। কিন্তু এখানে দেখতে হবে যেন সব পজিটিভ প্রান্তগুলোই এ বিন্দুতে যুক্ত, সব নেগেটিভ প্রান্তগুলোই বি বিন্দুতে যুক্ত, তবে প্লাস হবে। কোথাও যদি উল্টো হয় তাহলে আমরা সেখানে ফর্মুলাতে আমরা একটা প্লাসটাকে মাইনাস সাইন করে দেবো। এবার এর একটা অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছ, তিনটে সেল, একটার ইএমএফ E1 সমান 6 ভোল্ট, আরেকটার ইএমএফ E2 সমান 4 ভোল্ট, আর একটার ইএমএফ E3 সমান 10 ভোল্ট। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখন তোমার এ আর বি বিন্দু আছে, ফাইন্ড VA মাইনাস VB বলেছে। প্রথমটার ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 সমান 2 ওহম, দ্বিতীয়টার ইন্টারনাল রেজিস্ট্যান্স R2 সমান 1 ওহম, তৃতীয়টার ইন্টারনাল রেজিস্ট্যান্স R3 সমান 2 ওহম। এবার বলছে VA মাইনাস VB কত, ফাইন্ড VA মাইনাস VB। VA মাইনাস VB সমান তোমরা জানো E1/R1 মানে 6/2 প্লাস সবার পজিটিভ প্রান্ত একই বিন্দুতে, তাহলে সব প্লাস দিয়ে যাবে, প্লাস E2/R2 মানে 4/1 প্লাস E3/R3 কত হবে 10/2 ডিভাইডেড বাই 1/R1 মানে হাফ প্লাস 1/R2 মানে 1/1 প্লাস হাফ। তাই দেখো উপরে কত হলো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই হাফ প্লাস হাফ 1 প্লাস 1 2, সো 3 4 7 5 12/2। তার মানে VA মাইনাস VB সমান হলো এখানে 6 ভোল্ট। খুব সহজে বেরিয়ে গেল, কি দাঁড়ালো E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 হোল ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইভাবে পোটেনশিয়াল ডিফারেন্স ইন বিটুইন দ্য টু পয়েন্টস আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। এবার দুটো সেল যদি হয় তিনটের জায়গায় এবং এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকে, এক্সটার্নাল রেজিস্ট্যান্সে কতটা কারেন্ট হবে, সেলগুলো একটা ইএমএফ E1 ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, আরেকটা ইএমএফ E2, আরেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্স R2 কীভাবে যুক্ত, দুটোরই পজিটিভ প্রান্তের একটা বিশেষ বিন্দুতে যুক্ত, নেগেটিভ প্রান্তগুলোও আরেকটা বিশেষ বিন্দুতে যুক্ত, এর সঙ্গে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগিয়েছি। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্সে কতটা কারেন্ট যাবে এবং তার অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ডিল করব। দেখো এইখানে E সমান কম্বিনেশনের E1/R2 প্লাস E2/R1 বাই R1 প্লাস R2 হবে, E1/R2 প্লাস E2/R1 বাই R1 প্লাস R2। এখানে যদি প্লাসে প্লাস যুক্ত হয়, যদি প্লাসে মাইনাস হয় তাহলে সাইনটা কিন্তু মাইনাস হয়ে যাবে। I সমান কত, E বাই কত R প্লাস কত হবে R1/R2 বাই R1 প্লাস R2। সুতরাং খুব সহজে বের করা যাবে। যেমন ধরো এখানে অ্যাপ্লিকেশান দিয়েছে 4 ভোল্ট 2 ওহম, 2 ভোল্ট 3 ওহম, কিন্তু 2 ভোল্টটা উল্টো করে লাগানো, সুতরাং ফর্মুলাটা প্লাস না হয়ে মাইনাস হবে। দেখো তাহলে এইটা হলো E1 আমাদের, এটা R1, এটা E2, এটা R2। এবার দেখো E সমান E1/R2 মানে 4 × 3 মাইনাস E2/R1 2 × 2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তার মানে 2 প্লাস 3, তার মানে কত হলো 12 মাইনাস 4 মানে 8/5। এবার দেখো I সমান কত হবে E মানে 8/5 বাই R প্লাস মানে 5 প্লাস R1/R2 বাই R1 প্লাস R2, R1/R2 মানে 2 × 3 বাই R1 প্লাস R2 2 প্লাস 3। তাই দেখো কত হচ্ছে, এখানে উপরে থাকলো কত 8/5, নিচে কত হলো দেখো 5 প্লাস 6/5 মানে 1.2। তাহলে 8/5 মানে কত হলো, 8/5 মানে তোমার হলো 1.6/6.2। কেটে কুটে গেলে পয়েন্ট 160/62, 160.160/62, দুবারে 124, 36, 360, 5 বারে 0.25, 310, 50, 500, 8 বারে 0.258 অ্যাম্পিয়ার। সুতরাং আমরা খুব সহজে পেলাম E1/R2 মাইনাস E2/R1, কারণ প্লাসের সঙ্গে পজিটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ প্রান্ত যুক্ত ছিল, বাই R1 প্লাস R2, এটা হলো E হলো তাহলে 8/5 ভোল্ট। I সমান E ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস R1/R2 বাই R1 প্লাস R2, R1/R2 মানে 3 দুগুণ 6/5 1.2, তাহলে উপরে থাকলো 8/5 ডিভাইডেড বাই 5 প্লাস 1.2, 6/5 মানে 1.2, তার মানে হলো 1.6/6.2, পয়েন্ট উঠে গেল 16/62। তাহলে দশমিক পড়লো 160/62, দুবারে 124, 36, 360 হলো, তাহলে 5 বারে 310, 50, 508, তাহলে 0.258 অ্যাম্পিয়ার কারেন্টের মান আমরা এইভাবে অতি সহজে পেয়ে গেলাম। আরেকটা দেখো, এই কম্বিনেশানটা বেশ মজার কম্বিনেশান, আমরা ভুল করে ফেলতে পারি
যে এটা হুইটস্টোন ব্রিজ সংক্রান্ত অঙ্কর মতন, কিন্তু এখানে R1 R2 দু প্রান্তে, পি কিউয়ের জায়গায় R1 R2, কিন্তু RS-এর জায়গায় দেখো এটা পি যদি বলি, এটা কিউ যদি বলি, এটা আর, এটা এস। RS কিন্তু উল্টো, মানে এদের রেশিও R1:R2, এটা R2:R1, তাহলে কিন্তু হুইটস্টোন ব্রিজে পড়লো না, P/Q = R/S কিন্তু হচ্ছে না। তাহলে এইখানে একটা শর্টকাট আছে, এখানে R1 R2, এদিকে উল্টো করে R2 R1, এখানে 2 ওহম ধরো, এখানে 3 ওহম, তাহলে এখানে 3 ওহম, এখানে 2 ওহম, আর একটা আলাদা রেজিস্ট্যান্স R3 যদি যুক্ত থাকে, তাহলে কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্ট এই এ এবং বি, এই দুটো পয়েন্টের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় 2R1 R2। দেখো R1 R2 দুটোতেই আছে, তো তাই এখানে উপরে প্রথমে 2R1 R2 করে নিলাম, তারপরে অন্য দুটো R1 R3 প্লাস R2 R3 ডিভাইডেড বাই, দেখো আগে কে ছিল, R1 R2-তে 2 ছিল, তাছাড়া যেটা আছে সেটাই 2 দিয়ে ভাগ হবে, তাহলে 2R3 প্লাস R2 প্লাস R1, তাহলে 2R1 R2 দিয়ে শুরু হলো, প্লাস 2R1 R2, ওপরের দুটো নিয়ে নিয়েছি, এবার কে কে থাকলো, প্লাস R1 R3 প্লাস R2 R3। দেখো RAB, আর বাঁ দিকে আছে, তাহলে উপরে দুটো আর দিয়ে গুণ করে করে যোগ হচ্ছে, তার মানে R² বাই নিচে আর, নিচে আর কিন্তু সিঙ্গেল থাকা উচিত। এখানে R1 R2 দুজনের সঙ্গে 2 আছে, তাহলে যে নেই তার সঙ্গে 2 হবে নিচে। এখানে কিন্তু R1 R2-র মধ্যে R3 নেই, তাহলে 2R3 প্লাস R1 প্লাস R2, এইভাবে মনে রাখবে। এবার দেখো এইখানে দিচ্ছে 5 ওহম 10 ওহম, এখানে 10 ওহম 5 ওহম, এইখানে মাঝে 5 ওহম, এ বির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? দেখো 2R1 R2 আগে আমাকে লিখতে হবে, 2 ইন্টু R1 R2 মানে 5 ইন্টু 10 প্লাস R1 R3 5 5 5 ইন্টু 5 25 প্লাস এই দুটো 5 ইন্টু 10। এবার দেখো K2 পাইনি, R1 R2 পেয়ে গেছে কিন্তু R3 পাইনি, তাহলে প্রথমে 2R3 2 ইন্টু 5 প্লাস কত হবে R1 কত, এখানে এই যে প্রবলেম অনুযায়ী এটা R1 এটা R2, তাহলে 2 কত হলো 2R3 প্লাস R1 প্লাস R2 5 প্লাস 10, তাহলে কত হলো দেখো 5 10 50, 50 দুগুণে 100, 100 প্লাস 25 প্লাস 50 175 ডিভাইডেড বাই 5 10 5 15 10 25 175 বাই 25, তার মানে 7 ওহম, তাহলে RAB হলো গিয়ে 7 ওহম, এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 7 ওহম। এইভাবে আমরা এই শর্টকাট মেথডগুলো কাজে লাগাতে পারি। আমরা দেখেছি তাহলে স্কেলিটন কিউব যদি হয়, তার লংগেস্ট ডায়াগোনাল বরাবর আমরা একবার মেমোরাইজ করে নিতে পারি, লংগেস্ট ডায়াগোনাল বরাবর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 5R/6, কিন্তু যদি ফেস ডায়াগোনাল হয় দ্যাট ইজ 3R/4, যদি একটা সাইড হয় 7R/12, আর যদি ওই সাইডটাকে খুলে দেওয়া হয়, ওপেন সার্কিটেড হয়, তাহলে হয় কত হয় 7R/5। এইভাবে আমরা খুব সহজে বিভিন্ন প্রবলেমগুলো করতে পারি। তাছাড়াও সেলের ক্ষেত্রে দেখেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছাড়াও সেলের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ডিফারেন্স পেয়েছি, ইকুইভ্যালেন্ট ইএমএফ পেয়েছি। এই বিভিন্ন ফর্মগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে শর্টকাট ফর্ম হিসেবে খুব সহজে ব্যবহার করতে পারবো। এরপরে আমরা ইলেকট্রিক পাওয়ারে আসছি। পাওয়ার বলতে কি বোঝায় আগে আমরা সেটা দেখে নিই। পাওয়ার মানে হলো তোমার ক্ষমতা মানে শক্তি ক্ষয়ের হার, দ্য রেট অফ লস অফ এনার্জি, তার মানে শক্তি ক্ষয়ের হারকেই আমরা ক্ষমতা বা পাওয়ার বলতে পারি। এবার ধরো একটা সার্কিট আছে, একটা ইলেকট্রিক সার্কিটে টি সময়ে ডব্লু পরিমাণ এনার্জি ব্যয় হলো, তাহলে একক সময়ে কতটা এনার্জি ব্যয় হলো W/T, এটাকে পাওয়ার বলবো। তাহলে P সমান W/T, তাহলে W সমান PT এটাও বলতে পারি। এবার দেখো দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো V, তার মানে কি এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স V, তাহলে একটা ইউনিট চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য V, তাহলে কিউ আধানকে নিয়ে যেতে কৃতকার্য QV, তাহলে এই QV-কেই আমি W বলতে পারি, তাহলে W সমান Q ইন্টু V। এইবার দেখো পাওয়ার সমান কি, পাওয়ার মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তাহলে পাওয়ার P সমান কত দাঁড়াচ্ছে W/T, তাহলে কত হয় Q/T ইন্টু V, Q/T মানে I ইন্টু V, তাহলে পাওয়ার সমান I ইন্টু V। এটা দুভাবে প্রকাশ করবো আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভোল্টেজ ড্রপ V = IR। যদি V এর জায়গায় IR বসিয়ে দিই, এখানে IR যদি বসিয়ে দিই, দেখো V এর জায়গায় IR, তাহলে এটা হলো I²R। আর যদি I এর জায়গায় V/R বসায়, তাহলে P সমান হলো V²/R। তাহলে P এর দুটো রাস্তা, একটা P সমান V²/R আর একটা হলো P সমান I²R। তাহলে দেখো P সমান V²/Rও হতে পারে, I²Rও হতে পারে। সাধারণত কখন কোনটা নেব, যখন আমরা
সিরিজ কম্বিনেশনে পাওয়ার জেনারেশনে প্রশ্ন আসবে, সিরিজ কম্বিনেশনে তোমরা যেন কারেন্ট কনস্ট্যান্ট, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু 1/r হবে। যদি প্যারালাল কম্বিনেশনে যায় তাহলে প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজ কনস্ট্যান্ট, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু 1/r হয়ে থাকে। যে জন্য তোমরা জানো যদি বাল্বের গায়ে এইরকম লেখা থাকে 200 ভোল্ট 100 ওয়াট, আরেকটা 200 ভোল্ট 25 ওয়াট, প্রশ্ন হলো কোন বাল্বটি কখন বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তোমরা জানো এখানে R = কত, v²/p, v² মানে 200 × 200/100, কথা হলো 400 ওহম। তাহলে এই প্রথম বাল্ব 1 নম্বর বাল্বের রোধ হলো 400 ওহম। 2 নম্বর বাল্বের কত, 2 নম্বর বাল্বের যদি আমরা রেজিস্ট্যান্স বের করি, দেখো রেজিস্ট্যান্স R = v²/p, তার মানে 200 × 200/25, তাহলে কত হলো 1600 ওহম। তাহলে R2 কিন্তু বেশি R1-এর তুলনায়। প্রথম বাল্বের যদি R1 ধরি, দ্বিতীয় বাল্বের রোধ R2। এইবার দেখো যদি এদের সিরিজে যোগ করি কারেন্ট কনস্ট্যান্ট, তাহলে কোনটার উজ্জ্বল বেশি হবে, যার রোধ বেশি। রোধ বেশি কার, সেকেন্ড বাল্বের। সেকেন্ড বাল্ব মানে 25 ওয়াটের বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, কার থেকে, 100 ওয়াটের থেকে। কিন্তু যদি আমরা এদের প্যারালালে যোগ করি, প্যারালাল কম্বিনেশনে কিন্তু পি প্রপোর্শনাল টু 1/r, রোধের ব্যস্তানুপাতে। তার মানে যার রোধ কম তাতে পাওয়ার বেশি, রোধ কম কিন্তু R1-এর 100 ওয়াটেজের বাল্বের, তাহলে যার ওয়াটেজ বেশি তাতে ব্যয়িত ক্ষমতা বেশি হবে প্যারালাল কম্বিনেশনে, কারণ V = কনস্ট্যান্ট। কিন্তু যার ক্ষমতা কম তাতে বেশি পাওয়ার ব্যয় হবে যদি ওরা সিরিজ কম্বিনেশনে যুক্ত হয়। মনে রাখবে একই কথা কিন্তু P = IV = I²R = v²/r। প্রথম লাইন I²R ব্যবহার করো যখন I কনস্ট্যান্ট, তার মানে সিরিজ কম্বিনেশনে। আর দ্বিতীয় লাইন P = ব্যবহার করব যখন কী হবে, V = কনস্ট্যান্ট, মানে প্যারালাল কম্বিনেশনে। সুতরাং সিরিজ কম্বিনেশনে পাওয়ার জেনারেটেড হবে প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, বাট প্যারালাল কম্বিনেশনে পাওয়ার জেনারেশন হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। অবশ্যই আমাদের এটা ভালো করে মনে রাখতে হবে। এবার হচ্ছে BOT। BOT হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। 1 BOT মানে 1 কিলোওয়াট ঘন্টা। তোমরা নিচু ক্লাসেও পড়েছো 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা মানে একটা তড়িৎ যন্ত্র আছে, একটা ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আছে, সেটার যদি 1 কিলোওয়াটের ক্ষমতা, সেই যন্ত্রটা 1 কিলোওয়াট ক্ষমতা, সেটা 1 ঘন্টা ধরে যদি চলে তাহলে যতটা তড়িৎ শক্তি ব্যয় হবে সেটাই হলো 1 BOT। এবার 1 BOT আর ক্যালোরির মধ্যে সম্পর্ক বলেছে। 1 BOT মানে 1 কিলোওয়াট আওয়ার মানে 10³ ওয়াট, ওয়াট মানে জুল পার সেকেন্ড, ইন্টু আওয়ার মানে 3600, তাহলে কত হলো দেখো 3.6 × 10⁵ জুল পার সেকেন্ড। এবার তোমাকে ক্যালোরিতে নিয়ে যেতে বলেছে। তুমি জানো 1 ক্যালোরি = 4.2 জুল। তাহলে এইখানে এটাকে যদি আমি ক্যালোরিতে নিয়ে যাই, দেখো তাহলে ক্যালোরিতে নিয়ে গেলে 4.2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 3.6/4.2 × 10⁵ ক্যালোরি। এইভাবে আমরা ক্যালকুলেশনটা খুব সহজে করে ফেলতে পারি। তাহলে 3.6/4.2 মানে 6/7 × 10⁵ ক্যালোরি। তাহলে দেখো আরেকবার কী এলো, 1 কিলোওয়াট মানে 10³ ওয়াট, ওয়াট মানে জুল পার সেকেন্ড, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তাহলে এইখান থেকে করে নিলাম 3.6, 3 6টা, এটা 6 ছিল, 10⁶ হতো, 10⁶ জুল পার সেকেন্ড। এইটাই এবার দেখো তুমি 1 ক্যালোরি তাপ উৎপন্ন, 1 ক্যালোরি 4.2 জুল = 1 ক্যালোরি, কারণ তোমরা জুলের ইকুয়েশান থেকে জানো W = JH। তাহলে দেখো এই যদি 1 ক্যালোরি হয় তাহলে W = 4.2 জুল, তাহলে 4.2 জুল ইকুইভ্যালেন্ট টু 1 ক্যালোরি তাপ। তাহলে জুলটাকে যদি আমি ক্যালোরিতে নিয়ে যেতে যাই তাহলে 4.2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 3.6/4.2 দিয়ে ভাগ হলো, 6/7 × 10⁶ ক্যালোরি, এখানে 10⁶ ক্যালোরি পয়েন্ট, 7 8 56 40 0.85 × 10⁶ ক্যালোরি। এইভাবে আমরা খুব সহজে বের করতে পারি। এইবার পাওয়ার অফ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট, একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কতটা পাওয়ার ব্যয় হবে, কতটা কারেন্ট হবে, কী পরিমাণ পাওয়ার ব্যয় হবে, এইগুলো আমরা দেখার চেষ্টা করছি। এখানে একটা ইলেকট্রিক্যাল সেল যোগ করা আছে, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, একটা চাবির মাধ্যমে। এবার এই চাবিটা যখন তুমি অন করবে, সুইচ অন করবে, চাবিটা যদি যোগ করো বর্তনীতে কারেন্ট যাবে। এইবার এই কারেন্টের গ্রোথ কেমন হবে, কারেন্টের
কিভাবে কারেন্ট ফ্লো করবে, কিভাবে পাওয়ারের ব্যয় হবে ইত্যাদি নিয়ে আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথম হলো আয়ের মান কত। টোটাল ইএমএফ অফ দ্য সার্কিট কিন্তু একটাই সোর্স অফ ইএমএফ আছে, টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস স্মল আর। কেন? কারণ সার্কিটাল রেজিস্ট্যান্স এখানে কিন্তু যে রেজিস্ট্যান্সের সঙ্গে কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত হয়। তাহলে আয়ের মান হয়ে গেল। এবার লোড রেজিস্ট্যান্সে কতটা ভোল্টেজ হবে, দেখো এই সেম কারেন্ট যাচ্ছে। লোড রেজিস্ট্যান্স, এই আরকে বলা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এক্সটার্নাল সার্কিটে যে রোধটা যোগ করা হয়, সাধারণত একটু বেশি মানের রোধ যোগ করা হয়। তাহলে লোড রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ আই ইন্টু আর। আই মানে ই আর বাই আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার বলছে ইনপুট অর টোটাল পাওয়ার সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। দেখো ব্যাটারি কতটা পাওয়ার সাপ্লাই করছে, এটাকে ইনপুট পাওয়ার বলা হয়। আই সমান সমান দেখো কত হয়, আই সমান সমান পিআই ইনপুট পাওয়ার সমান সমান আই স্কোয়ার ইন্টু আর, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিটের এগেনস্টে টোটাল পাওয়ার ব্যয় হচ্ছে। আয়ের মানটা দেখো ই বাই আর প্লাস আর, তাহলে ই স্কোয়ার বাই আই স্কোয়ার লিখতে গেলে ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর প্লাস আর। একটা আর প্লাস আর কেটে গেলে হলো ই স্কোয়ার বাই আর প্লাস আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে পাওয়ার পিআই সমান সমান ই স্কোয়ার বাই আর প্লাস আর। এইবার তোমাকে বলছে পিআই ভার্সেস আর, অর্থাৎ ক্যাপিটাল আর এর মান যদি আমি চেঞ্জ করতে থাকি, তাহলে যে পাওয়ার ইনপুট পাওয়ার ব্যয় হবে তার লেখচিত্র টানতে। এবার লেখচিত্র বা গ্রাফটা কেমন হবে, প্রথমে ধরো আর টেন্ডস টু 0 করে দিই। তাহলে পিআই সমান সমান কত হবে, ই স্কোয়ার বাই স্মল আর। এটাই কিন্তু পিআই এর ম্যাক্সিমাম মান। তাহলে যখন আর 0, এক্সটার্নাল সার্কিটে কোনো রেজিস্ট্যান্স নেয়, তাহলে পিআই কিন্তু ম্যাক্সিমাম। তাহলে পিআই এটাই হলো ম্যাক্সিমাম মান। এইবার দেখো আর ক্রমাগত বাড়ছে এবং আর এর মান, আর বলেছি লোড রেজিস্ট্যান্স সাধারণত মানটা বেশি কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে অনেক বড় হয়। তাহলে পিআই সমান সমান কত হচ্ছে দেখো, ই স্কোয়ার বাই ক্যাপিটাল আর। ই স্কোয়ার সেলের ইএমএফ, এটা আনচেঞ্জড আছে ধরে নিচ্ছি। তাহলে পিআই ইন্টু আর সমান ই স্কোয়ার সমান কনস্ট্যান্ট। দেখো এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট তোমরা দেখেছিলে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কার্ভ হয়েছিল। সুতরাং এখানেও তাই। দেখো আর 0 হলে ম্যাক্সিমাম পাওয়ার ব্যয় হয়, তার মান ই স্কোয়ার বাই স্মল আর। এখান থেকে শুরু হলো, এটা হলো ই স্কোয়ার বাই স্মল আর ভ্যালু। তারপরে কীভাবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার নিয়মে চেঞ্জ হবে, আর এর মান বাড়তে থাকলে এইভাবে চেঞ্জ হবে। সুতরাং পিআই ভার্সেস আর, পিআই হলো ইনপুট পাওয়ার মানে টোটাল পাওয়ার, লোড এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সে মোট যতটা পাওয়ার ব্যয় করছি সেটা হলো ই স্কোয়ার বাই আর প্লাস আর। যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর 0, তখন পিআই হলো ম্যাক্সিমাম। সুতরাং তুমি দেখো এইখানে 0 বিন্দু ছিল, ক্যাপিটাল আর যখন 0 পায়, পিআই হলো ম্যাক্সিমাম দিয়ে শুরু হলো। তারপর বললাম ক্যাপিটাল আর এর মান যথেষ্ট বড় হলে ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল আর। তাহলে এখানে ক্যাপিটাল আর বসিয়ে দিলাম। তাহলে পিআই ইন্টু ক্যাপিটাল আর সমান কনস্ট্যান্ট, এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট হলে কীরকম কার্ভ হয়, কার্ভটা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সুতরাং আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের কার্ভ পেলাম, সেটা টেনে দেখানো হলো। এরপর আর সার্কিটের পাওয়ারের ওপরে পরবর্তী কিছু আলোচনা। এবার বলছি ক্যালকুলেশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড। কোথায় ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড, এটা আউটপুটে। দেখো সার্কিটাল কারেন্ট আই সমান সমান কত, আই সমান সমান দেখো ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। কেন এইখানে দুটো রোধ ক্যাপিটাল আর স্মল আর রেজিস্ট্যান্সটা সার্কিটের সঙ্গে আমরা বলেছি সিরিজে যোগ হয়। এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটাকেই আমরা লোড বলছি। এই লোড রেজিস্ট্যান্স এখানে আছে, তাহলে আই হয়ে গেল। এবার পাওয়ার ব্যয় হচ্ছে আউটপুট পাওয়ার, মানে এই লোড রেজিস্ট্যান্সে যে পাওয়ার ব্যয় হয় সেটাই হলো আউটপুট পাওয়ার। সমান কত হয় দেখো, আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, তার মানে এখানে কত ই স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। এবার দেখো এটাকে একটু আমরা তুলে লিখে নিই, স্কোয়ার আর ইন্টু আর প্লাস স্মল আর টু দি পাওয়ার -2। এবার দেখো যখন ম্যাক্সিমাম পাওয়ারের প্রশ্ন হচ্ছে ডিপি0 ডিআর, আর এর চেঞ্জের সঙ্গে ম্যাক্সিমাম পাওয়ার, এটা কী হবে, ই স্কোয়ার কনস্ট্যান্ট থাকলো। প্রথমত দেখো আর এর রেসপেক্টে নিচ্ছি প্রথমে 1, তাহলে পড়ে থাকছে কি আর প্লাস আর টু দি পাওয়ার -2। তাহলে ক্যাপিটাল আরকে ডিআর এর রেসপেক্টে ডি ক্যাপিটাল আর বাই ডিআর মানে 1, তাহলে 1 ইন্টু আর প্লাস স্মল আর টু দি পাওয়ার -2 এই টার্মটা পড়ে থাকলো। পরের ক্ষেত্রে কী হবে, ক্যাপিটাল আর পড়ে থাকলো, তাহলে এর ডিফারেন্সিয়েশন আগে -2 এলো, ক্যাপিটাল আর প্লাস স্মল আর টু দি পাওয়ার -3, এবং এই টার্মের ডিফারেন্সিয়েশন
ক্যাপিটাল আরের রেসপেক্টে 1 হয়, স্মল আরটা কনস্ট্যান্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি, এখানে ভ্যারিয়েবল কিন্তু হলো ক্যাপিটাল আর। সুতরাং ক্যাপিটাল আরই কিন্তু ভ্যারি করলো স্মল আরের রেসপেক্টে। স্মল আরের যখন ক্যাপিটাল আরের রেসপেক্টে পরিবর্তন নিলাম, স্মল আর যেহেতু কনস্ট্যান্ট, তাই পরবর্তীতে ক্যাপিটাল আর স্মল আরের যখন আমি ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিডিআর করছি, তখন সেটা কিন্তু 1ই প্রোভাইড করলো। তাহলে দেখো এখান থেকে কি পাওয়া গেল, স্কোয়ার থেকে গেল। ছোটো টার্মটাকে বের করি, দেখো টু দি পাওয়ার -3টা ছোটো, তাহলে আর প্লাস আর টু দি পাওয়ার-3 বেরিয়ে এলো। -2 ছিল, তাহলে -3 করতে গেলে একটা ক্যাপিটাল আর প্লাস স্মল আর পড়ে থাকলো, আর এখানে থাকলো কত, -2r। দেখো dp0dr এটা যদি আমাদের 0 হয়, দেখো স্কোয়ার 0 নয়, ক্যাপিটাল আর স্মল আর দুটোই রেজিস্ট্যান্স, এদের ভ্যালু এদেরও যোগফল কখনো 0 হতে পারে না, তাহলে ব্র্যাকেটেড কোয়ান্টিটি এটা মাস্ট বি 0। তাহলে ব্র্যাকেটেড কোয়ান্টিটি যদি 0 হয়, তাহলে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর সমান 0। সো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনের শর্ত স্মল আর সমান ক্যাপিটাল আর। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের মানটা কত হচ্ছে, দেখো ক্যাপিটাল আর সমান স্মল আর যদি আমি বসাই, তাহলে এই লাইনটা থেকে দেখো কি আসছে, পি ম্যাক্সিমাম ক্যাপিটাল আর সমান স্মল আর, তাহলে কত হলো, এখানে আর থাকলো, এটা ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার, তার মানে 4r², তার মানে E²/4r। আর ক্যাপিটাল আর স্মল আর তো সমান, তাহলে এটা লেখা যায় E²/4 ইন্টু স্মল আর, ক্যাপিটাল আরও যা স্মল আরও তাই। এবার বলছে কারেন্ট কতটা, দেখো ক্যাপিটাল আর সমান স্মল আর বসালে I সমান সমান ই বাই তোমার হলো গিয়ে কত, E/2r। এবার পি ইনপুট অ্যাট ক্যাপিটাল আর সমান স্মল আর, আমরা পি ইনপুটের একটা মান করেছি, পি ইনপুট কত এসেছিল দেখো, আগে আমরা পেয়েছি পি ইনপুট E² ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা আমাদের এসেছিলো এর আগের ক্ষেত্রে। পি ইনপুট ওই যে I² করলাম, কেটে কুটে গিয়ে দাঁড়ালো কত, দাঁড়িয়েছিল E² ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখন যদি এটা ক্যাপিটাল আর সমান স্মল আর হয়, দিস শুড বি E²/2 ইন্টু ক্যাপিটাল আর, অথবা দিস শুড বি ইকুয়ালস টু E²/2 ইন্টু স্মল আর। এখন আমরা P0 ভার্সেস আর এর মান বের করব। দেখো এখানে স্মল আর সমান ক্যাপিটাল আর এ পাওয়ার ডিসিপেশন ম্যাক্সিমাম। আর কি কি দেখা যাচ্ছে এখানে বৈশিষ্ট্য, দেখো P0 সমান সমান আমাদের ছিল E² ইন্টু ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার, তাহলে এটা ছিল P0-র মান। এইবার P0 ম্যাক্সিমামের মান আমরা কিন্তু পেয়ে গেছি, ম্যাক্সিমামের মান পেয়েছি আমরা। এইবারে আমাদের P0 ভার্সেস আর এর যদি কার্ভটা হয়, এই রকম দেখা যায় যে আর এর মান যদি আমরা এখানে 0 বসিয়ে দিই, দেখো P0 সমান 0, সুতরাং মূল বিন্দুগামী রেখা হবে। ক্যাপিটাল আর যদি 0 বসানো হয়, তাহলে দেখো এখানে P0 সমান 0, সুতরাং P0 0 যখন ক্যাপিটাল আর 0, এবং একটা রেজিস্ট্যান্স এটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো, তোমরা দেখেছো সেটা, যে ক্যাপিটাল আরের তুলনায় যদি আমি স্মল আরকে নেগলেক্ট করি, ক্যাপিটাল আর যদি মাছ গ্রেটার দ্যান স্মল আর হয়, তাহলে দেখো এখানে P0 সমান E² ইন্টু ক্যাপিটাল আর বাই R² হচ্ছে, তার মানে E²/r। তার মানে কি হলো, P0 ইন্টু ক্যাপিটাল আর সমান E² সমান কনস্ট্যান্ট। দেখো অনেকটা ওই রকম পেয়ে গেলাম, XPV সমান কনস্ট্যান্টের মতন। সুতরাং এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপেরই কার্ভ হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যেমন এখানে তাহলে বাড়ছে সেই নিয়মে, হাইপারবোলিক নিয়মে। এরপর কী হবে, এরপরে হাইপারবোলিক নিয়মে এই ম্যাক্সিমাম যখন মানটা হলো, তুমি বুঝতে পারছো কার্ভের নেচার আর যত বাড়ছে তত হাইপারবোলিক নেচারটা স্পষ্ট হচ্ছে, আবার কমতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে, এবং শেষ পর্যন্ত কার্ভটা প্যারালাল টু দ্য আর অ্যাক্সিস হয়ে যাবে। এইভাবে আউটপুট পাওয়ারে চেঞ্জ হবে, এবং এটা তখনই ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন হবে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট শর্ত, এটা বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তখনই ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন হবে যখন স্মল আর সমান ক্যাপিটাল আর। এর আগেও আমরা বর্তনীর ক্ষেত্রে কিন্তু আগের লেসনে এই বিষয়ে আলোচনা আমরা করেছি। এইবারে আমরা আরও দু একটা কার্ভ নিয়ে বলি। এই জায়গার এই কিন্তু লেখচিত্রগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এইখানে দেখো যখন আমরা প্রথম করতে গেলাম সার্কিটে, এই দেখো আই সমান কী ছিল, E/ ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আই ভার্সেস আর যদি আমি লেখচিত্র টানি, আই সমান ছিল E/ ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে প্রথম দেখো এখানে অরিজিন, তাহলে আর সমান যদি আমি 0 পুট করি, দেখো আয়ের মান কত হচ্ছে, E/স্মল আর, এবং এটাই হলো আয়ের ম্যাক্সিমাম মান। সুতরাং আই প্রথমেই
ম্যাক্সিমাম দিয়ে শুরু করবো, তার মানটা ই বাই আর, এইখান থেকে শুরু হলো। আর ক্যাপিটাল আর জিরো হলে ই বাই আর। এইবার দেখো ক্যাপিটাল আর এর মান যদি যথেষ্ট বড় হতে থাকে, তাহলে আই ইন্টু আর সমান ই সমান কনস্ট্যান্ট। তাহলে আবার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার নিয়মে কার্ভের চেঞ্জ হবে এবং কমতে থাকবে ধীরে ধীরে। তাহলে প্রথমে যখন ক্যাপিটাল আর জিরো ম্যাক্সিমাম দিয়ে শুরু করলো, এবার দেখলাম ক্যাপিটাল আরের মান যদি স্মল আরের তুলনায় যথেষ্ট বড় হয়ে যায়, তাহলে স্মল আরকে আমি নেগলেক্ট করলাম, তাহলে আই ইন্টু আর সমান কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট তুমি দেখেছিলে, বারবার আমি রেফারেন্স টানছি বয়েলস লয়ের কার্ভের, যে পিভি সমান কনস্ট্যান্ট, খুব ছোটোবেলা থেকে তোমরা পড়ে এসছো, তখন কার্ভের নেচার হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এখানেও কিন্তু তাই হচ্ছে। এইবারে আমরা ভি ভার্সেস আর লেখচিত্রে যেতে চাইছি। দেখো আই হয়েছিল, এবার ভিটা কার এগেনস্টে? ভিটা হলো লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে, তাহলে ভি সমান সমান আই ইন্টু আর, তার মানে কত? ই ইন্টু ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান সমান ক্যাপিটাল আর দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। এবার দেখো ভি ভার্সেস ক্যাপিটাল আর রিলেশান। প্রথমেই ক্যাপিটাল আর জিরো পুট করো, ক্যাপিটাল আর টেন্স টু জিরো হলে এই টার্মটা স্মল আর বাই ক্যাপিটাল আর টেন্স টু ইনফিনিটি, আর নিচে যদি ইনফিনিটি হয় তাহলে ভি সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে জিরো। তাহলে অরিজিন দিয়ে কার্ভটা স্টার্ট করছে, তাহলে আর ক্যাপিটাল আর টেন্স টু জিরো, ভি টেন্স টু জিরো, এখান দিয়ে শুরু হলো। এইবারে কার্ভটা কি হচ্ছে দেখো, কিভাবে বাড়ছে। আর এর মানের সঙ্গে সঙ্গে এটা পাসিং থ্রু দ্য অরিজিন কার্ভ, এটা পেলাম। আর যদি ফাইনাইট হয়, নির্দিষ্ট হয়, আর যত বাড়বে এই টার্মটা ছোট হবে, এই টার্মটা যত ছোট হবে ভি বাড়বে। সুতরাং ক্যাপিটাল আর যদি ইনক্রিজ করে, ক্যাপিটাল আর ইনক্রিজ করলে কি হবে? স্মল আর বাই ক্যাপিটাল আর এই টার্মটা ডিক্রিজ করবে। আচ্ছা দেখো ডিনিউমারেটার বা যদি হর আমার ডিক্রিজ করে তাহলে ভি বাড়বে, সো ভি উইল ইনক্রিজ, তাহলে আর ইনক্রিজ করলে ভি ইনক্রিজ করবে। এইবার দেখো, এইবারে এখন যদি আমরা এইটা ধরে নিই যে স্মল আর খুবই ছোট, তাহলে দেখো ক্যাপিটাল আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান স্মল আর, তাহলে ভি সমান ই আর বাই আর, তার মানে ভি সমান সমান ই। তার মানে আলটিমেটলি ক্যাপিটাল আর এর মান খুব বড় হয়ে গেলে ভি কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এই রকম একটা কার্ভ পেয়ে যাচ্ছি, এই যে এই রকমভাবে বাড়তে বাড়তে কার্ভটা কিন্তু আস্তে আস্তে স্টেডি মান প্রাপ্ত হয়ে যাচ্ছে। এটাই তাহলে হলো আর ইকুয়ালস টু জিরো হলে ভি ইকুয়ালস টু কত এসেছিলো? আর ইকুয়ালস টু জিরো, ভি ইকুয়ালস টু জিরো। কিন্তু যখন দেখলাম আর মাঝ মাঝ গ্রেটার দ্যান স্মল আর, তখন ভি টেন্ডস টু ই হলো। এবং আরেকটা দেখলাম, আর যত ইনক্রিজ করছে ভিও ইনক্রিজ করছে। আর কি দেখা গেল, যে এইখানে যদি স্মল আর খুবই ছোট হয় তাহলে ভি কিন্তু স্টেডি হতে থাকে, তাহলে আস্তে আস্তে ভি ইনক্রিজ করে স্টেডি ভ্যালু প্রাপ্ত হবে। এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখে ফেললাম। যে প্রথমত দেখেছিলাম যে ইনপুট পাওয়ার, দ্যাট ইজ টোটাল পাওয়ারের সঙ্গে আর এর লেখচিত্র আমরা দেখেছিলাম, আলটিমেটলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের। ক্যাপিটাল আর জিরো পি ম্যাক্সিমাম দিয়ে শুরু করেছিল। তারপরে আমরা দেখলাম আউটপুট পাওয়ার মানে এই যে বাইরের রেজিস্ট্যান্স, যাকে লোড রেজিস্ট্যান্স, সেখানে যে পাওয়ার ব্যয় হচ্ছে সেই পাওয়ারটা দেখা যাচ্ছে বেশ মজার। ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে ক্যাপিটাল আর, স্মল আর সমান যদি ক্যাপিটাল আর হয়ে যায়, না পাওয়ার ডিস্ট্রিবিউশন ম্যাক্সিমাম। এবং আমরা প্রথমে দেখেছি কার্ভটা অরিজিন দিয়ে যাওয়া উচিত, যে আর ইকুয়ালস টু জিরো হলে পি জিরো টেন্ডস টু জিরো, সুতরাং অরিজিন দিয়ে কার্ভ শুরু করলো। তারপরে দেখেছি ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল আর হলে মোটামুটি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক কার্ভ। হাইপারবোলা এরকম নামে, তাহলে ওঠার সময় ওইভাবে উঠলো, উঠতে উঠতে ম্যাক্সিমাম হলো, ম্যাক্সিমামের সময় স্মল আর সমান ক্যাপিটাল আর, তারপরে আবার কার্ভটা নামতে থাকলো এবং আর অক্ষের সঙ্গে প্যারালাল লাইন আমরা পেলাম। আই ভার্সেস ক্যাপিটাল আর লেখচিত্র, এখানে দেখা গেল আর জিরো হলে আয়ের মানটা ম্যাক্সিমাম এবং আই ম্যাক্সিমাম সমান ই বাই আর, তাহলে এই যে ই বাই আর যে লাইনটা ডট ডট দিয়ে লিখেছি এটাই আই ম্যাক্সিমাম। এবং দেখলাম যে যখন আমরা ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল আর নিয়ে নিলাম, তখন আই ইন্টু আর সমান ই, দ্যাট ইজ কনস্ট্যান্ট। সুতরাং রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কার্ভ হাইপারবোলিক ফাংশনের মতন করে কার্ভের চেঞ্জ হলো। আরেকটা দেখলাম ভি ভার্সেস আর, প্রথমে জিরো ছিল, যখন আর জিরো ভি জিরো, এবং আস্তে আস্তে আর ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল আর হলে দেখলাম যে ভি সমান সমান ই হয়ে যাচ্ছে, এটা স্টেডি ভ্যালু প্রাপ্ত হয়ে যাচ্ছে, ভি সমান সমান ই পেয়ে গেলাম, ভি সমান সমান ই, তাহলে স্টেডি ভ্যালু হচ্ছে আরে মান যদি
স্মল আরের তুলনায় যথেষ্ট বড় হয় ক্যাপিটাল আরের মান, সেক্ষেত্রে কার্ভটা কিন্তু গিয়ে স্টেডি একটা মান প্রাপ্ত হচ্ছে। উপরেরটা কিন্তু ডটেড লাইন আর কি, অ্যাকচুয়ালি এইটা হলো অ্যাকচুয়াল লাইনটা, এই এ, আচ্ছা এটা ও নেওয়া হোক, ও এ বি, এই লাইনটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কার্ভের লাইন, এটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বিভিন্ন ক্ষেত্রে। এবং এই ধরনের কার্ভ পরীক্ষাগুলো হামেশাই দেয়, এগুলো খুব প্রফিটেবল, যে তোমার জানা থাকলে তুমি খুব তাড়াতাড়ি উত্তর করে বেরিয়ে যেতে পারবে, টাইম ম্যানেজমেন্টে অনেক সুবিধা হয়। এইবার এই চ্যাপ্টারের কয়েকটার শেষে প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব এখন। এই প্রবলেমগুলো সলিউশনে আমাদের এই চ্যাপ্টারের শেষ পথ দেখাবে। তাহলে এখন আমরা আরেকটা প্রবলেমে যাই। বলছে the EMF of a dry cell is 1.5 volt and of a dry cell is 1.5 volt. When a series combination of two similar dry cells is connected to an ammeter, তাহলে দুটো সেলের ইএমএফই 1.5 ভোল্ট, এটা সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে 1.5 ভোল্টের দুটো সেল, এরা সিরিজ কম্বিনেশনে আছে, সিমিলার সেল, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সও দুজনের সমান 1.5 ভোল্ট এবং আর ইজ কানেক্টেড টু অ্যান অ্যামমিটার, এরা একটা যুক্ত কার সঙ্গে, একটা অ্যামমিটারের সঙ্গে যুক্ত, সিস্টেমটাকে একটা অ্যামমিটারের সঙ্গে যুক্ত, অ্যামমিটার এ অ্যান্ড এ প্যারালাল আচ্ছা দ্য অ্যামমিটার রিডস 1 অ্যাম্পিয়ার, এই অ্যামমিটারটা যখন যুক্ত এই 1 অ্যাম্পিয়ার রিডিং দিচ্ছে। অ্যামমিটারের রোধ ধরে নাও না আর, তাহলে এখন এটা 1 অ্যাম্পিয়ার পেতে গেলে কী হবে, আই সমান সমান ই, দেখো দুটো সেল একই দিকে কারেন্ট দিচ্ছে, তাহলে মোট ইএমএফ হলো 3 ভোল্ট, মোট রোধ কত, ক্যাপিটাল আর প্লাস 2 ইন্টু স্মল আর, এটাই বলেছে 1 অ্যাম্পিয়ার, তাহলে ক্যাপিটাল আর প্লাস 2 ইন্টু স্মল আর সমান সমান 3। এবার বলছি এটা প্যারালালে থাকলে এই কারেন্টের মান হয় 0.75 অ্যাম্পিয়ার। হোয়াট ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ সেল, দুটো আইডেন্টিক্যাল সেল, দুটোরই ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান, সেই মানটা তোমাকে বের করতে বলেছে, তার মানটা কত হবে। এবার সেলগুলো তাহলে তোমাকে কি বলেছে, প্যারালালে যুক্ত, সেলগুলো যখন প্যারালালে যুক্ত হবে কি হবে, এই প্যারালালে যুক্ত, এখানে অ্যামমিটার লাগালে তার রিডিং বলে দিয়েছে 0.75 অ্যাম্পিয়ার। তাহলে দেখো সেল দুটো 1.5 ভোল্ট যখন যুক্ত এবং আর এটা 1.5 ভোল্ট আর, তাহলে দু প্রান্তের ইএমএফ হলো 1.5 ভোল্ট। তোমরা যেন সমান্তরালে তুল্য ইএমএফ হয়, প্রত্যেকটার ইএমএফের সঙ্গে সমান, তাহলে আই যদি লিখতে যাই টোটাল ইএমএফ 1.5 ভোল্ট, অ্যামমিটারের রোধ আর প্লাস এই স্মল আর দুটো কিন্তু প্যারালালে আছে, সমান সমান রোধ প্যারালালে থাকলে হয় R/2, এই মানটাই বলেছি 0.75 অ্যাম্পিয়ার। সুতরাং এই কারেন্টের মানটা হলো 0.75 অ্যাম্পিয়ার, বোঝা গেছে। তাহলে দুটো সেলেরই ইএমএফ 1.5 ভোল্ট, তুল্য ইএমএফ 1.5 ভোল্ট, কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে থাকলে, দুটো সমান রোধ প্যারালালে থাকলে R/2 হবে, এনটা হলে R/n হতো, তাহলে এখানে R/2 প্লাস অ্যামমিটারের রোধ ক্যাপিটাল আর যোগ হলো, তাহলে দেখো ক্যাপিটাল আর প্লাস R/2 সমান 1.5 বাই 0.75 মানে 2, আরেকটা পেয়েছি ক্যাপিটাল আর প্লাস 2R সমান সমান 3, এই যে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর ইকুয়েশন, 2-এর নিচে 1 লিখলাম। এবার দেখো আমার স্মল আর দরকার, তাহলে ক্যাপিটাল আরকে তাড়িয়ে দিই, বিয়োগ করে দিই, কত হচ্ছে মাইনাস, দেখো 1.5 আর সমান সমান -1, তাহলে 8 সমান সমান কত, 8 সমান সমান দেখো 1/1.5, দেখে নাও আরেকবার, 2R আর এটা R/2, 2R এটা R/2, এটা 2R, তাদের ডিফারেন্স 1.5 আর, এই মানটা ছিল 3 এখন হলো 2, তাহলে 1, তাহলে এটা হলো কত দেখো, এখানে ভাগ করলে 10/15, তার মানে এইখানে ভ্যালুটা এলো তোমার 2/3 ওহম। সুতরাং ভ্যালুটা এইখানেতে আমাদের ক্যালকুলেশন করে এলো, আর এর মান হলো 2/3 ওহম, ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো 2/3 ওহম। সুতরাং এখানে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান, সেলের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনের, সিরিজে হলে ইএমএফ হলো দুটো যোগফল, দুটো একই দিকে যেহেতু কারেন্ট পাঠাচ্ছে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 2R, 2 ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর, তাহলে মেন কারেন্ট হলো টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স 1 অ্যাম্পিয়ার। কিন্তু যখন ওরা প্যারালালে, টোটাল ইএমএফ 1.5 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস R/2 0.75 অ্যাম্পিয়ার। এই দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, ইকুয়েশন দুটো সলভ করতে গিয়ে দেখলাম ক্যাপিটাল আরকে তাড়িয়ে দিতে হবে, দুটোরই কোএফিসিয়েন্ট সমান, সুতরাং এদের যদি আমরা বিয়োগ করে দিই, স্মল আর খুব সহজে বেরিয়ে গেল, স্মল আরের মান কত বেরোলো ওই বিয়োগ করে দাঁড়ালো 2/3 ওহম, খুব সহজভাবে বের করে ফেলতে পারি। এইবারে দেখো এখানে আরেকটা প্রবলেম আছে, প্রবলেম নাম্বার 9।
কি বলছে, ইন দ্য অ্যাডজাসেন্ট সার্কিট ডায়াগ্রাম, এই পার্শ্ববর্তী সার্কিট ডায়াগ্রামে ফাইন্ড দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনালস অফ ইচ সেল। দেখো সেল দুটো যখনই একাধিক সেল থাকবে না, আগে আমরা দেখবো দুজনে একই দিকে কারেন্ট দিচ্ছে না উল্টো দিকে। দেখো এখানে কিন্তু উল্টো দিকে, প্রথম জনের জন্য এ থেকে ঘুরে সি এর দিকে যাচ্ছে, আর দ্বিতীয় জনের সি থেকে এ, তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে বড়টার থেকে ছোটোটা বিয়োগফল। তাহলে 3 মাইনাস 1 ভোল্ট, 3 ভোল্ট থেকে 1 ভোল্ট বাদ দিলাম, ইকুইভ্যালেন্ট ইএমএফ হলো 2 ভোল্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্সের কোনো দিক নেই, সুতরাং ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট হলো 2 ওহম, বাই নিচে হয়ে গেল 2 ওহম থাকলো। তাহলে মেন কারেন্ট কি হচ্ছে দেখো, আই সমান টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স 2, আর সেলের ইএমএফ বর্তনীর সঙ্গে সিরিজে যুক্ত হয়, তাহলে 2 + 2, তাহলে মোট হলো রোধ হলো 4 ওহম আর ইএমএফ হলো 2 ভোল্ট, তাহলে 2/4, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। এবার দেখো বর্তনীর মেন কারেন্ট হলো 0.5 অ্যাম্পিয়ার। এইবার সেলগুলো কীরকম কম্বিনেশানে আছে দেখো, সেলগুলোর কম্বিনেশানটার কথা একটু ভেবে নাও যে সেলগুলো কীভাবে আছে। দেখো প্রথম সেল, সে যেদিকে কারেন্ট পাঠাচ্ছে বর্তনীরও অরিজিনাল কারেন্ট কিন্তু আলটিমেট কারেন্ট সেদিকেই, তাহলে তার বিভব পতন কত হয়, ভি ইকুয়ালস টু ই মাইনাস আইআর। ইটা কত, ই কত 3 ভোল্ট, এই দেখো দেখতেই পাচ্ছ, মাইনাস আই কত 0.5 ইন্টু আর 1, তাহলে 3 মাইনাস 0.5 মানে 2.5 ভোল্ট। তাহলে প্রথম কোষের দু প্রান্তের ভোল্টেজ ড্রপ হলো 2.5 ভোল্ট। তাহলে দ্বিতীয় কোষের কত হবে, প্রথম কোষে তাহলে এবি বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স, দ্বিতীয় কোষের যে পোটেন্সিয়াল ড্রপ V2 সমান ই প্লাস আইআর কিন্তু হবে, কারণ এ নিজে যেদিকে কারেন্ট দিচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটে কিন্তু কারেন্টটা উল্টো দিকে, তাহলে V2 সমান ই প্লাস আইআর বা E2 প্লাস আইআর। E2 কত 1 ভোল্ট, আই কত, আই হলো গিয়ে এই যে দেখা গেছে মেন কারেন্ট 1/2 অ্যাম্পিয়ার, এটা এখানেও যাবে তাই, তাহলে 1/2 ইন্টু তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দ্বিতীয় সেলের 1 ওহম, তাহলে 1, তাহলে 1 + 1/2 ইন্টু 1 মানে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। এইখানে একটা কথা বলি, ভিএবি, এ আর বি এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স এটা ছিল ভিএবি। দ্বিতীয়টার কি দাঁড়িয়েছে, দ্বিতীয়টার পোটেন্সিয়াল ডিফারেন্স হলো ভিসিবি, কারণ এইখানে এই সেলটার নিজের কিন্তু সি বিন্দুর পোটেন্সিয়াল হায়ার, তাহলে এটা ভিসিবি। এবার দেখো তো এ আর সি বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স যদি বের করতে হয়, ভিএসি সমান কি লিখতে পারি, ভিএবি প্লাস ভিবিসি, এ আর বি এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স প্লাস বি আর সি এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স সমান সমান, দেখো এটা ভিসিবি বেরিয়েছে, কিন্তু ভিবিসি কী হবে, ভিএবি মাইনাস ভিসিবি, ভিবিসি আর ভিসিবি উল্টো পোটেন্সিয়ালটা, তাহলে মাইনাস করে দিলাম, দেখো কত হচ্ছে 2.5 ভোল্ট মাইনাস 1.5 ভোল্ট মানে 1 ভোল্ট। তাহলে দেখো এই এ আর সি এর মধ্যে 1 ভোল্ট পোটেন্সিয়াল ডিফারেন্স, আর এইখানেও কারেন্ট যাচ্ছে কত বলো তো, ইকুইভ্যালেন্ট এই যে বেরিয়েছে ইকুইভ্যালেন্ট 0.5 অ্যাম্পিয়ার। তাহলে 0.5 অ্যাম্পিয়ার দিয়ে যদি গুণ করো, ভি ইকুয়ালস টু আই আর 2 ইন্টু 0.5 মানে 1/2, তার মানে 1 ভোল্ট। এই যে এই বিন্দু ডি আর ই বিন্দুর মধ্যেও পোটেন্সিয়াল ডিফারেন্স 1 ভোল্ট, এ আর সি এর মধ্যেও 1 ভোল্ট, এটা তো প্যারালালে, সুতরাং মিলে গেল। তাই আমাদের আনসার যেটা হলো ভিএবি, প্রথম সেলের দু প্রান্তের বিভব প্রথম 2.5 ভোল্ট, দ্বিতীয় সেলের কত হলো 1.5 ভোল্ট, বাট দ্বিতীয় সেলের জন্য সি হায়ার পোটেন্সিয়ালে বি লোয়ার পোটেন্সিয়ালে থাকবে, তাহলে এটা কিন্তু হলো ভিসিবি 1.5 ভোল্টটা। এইভাবে বের করব। প্রথমেই হলো আমরা বললাম যখন সিরিজে একাধিক সেল আছে, ফার্স্ট আমরা সার্কিটে দেখব কি ওরা একই দিকে কারেন্ট পাঠাচ্ছে না বিপরীত দিকে, একই দিকে হলে ইএমএফ যোগ করে বেরিয়ে যেতাম, বিপরীত দিকে কারেন্ট দিচ্ছে বলে ইএমএফ কিন্তু আমরা বিয়োগ করে অ্যাপ্রোচ করলাম। এইবার দেখো কি বলছে, 8টা আইডেন্টিক্যাল, 8 আইডেন্টিক্যাল সেলস আর কানেক্টেড, 8টা সেল, 1 2 3 4 5 6 7 8, এই যে এইখান থেকে শুরু করলাম, ধরো 1 2 3 4 5 6 7 8, 8টা সেল এদের, আর কানেক্টেড আর শোন ইন দ্য সার্কিট ডায়াগ্রাম। এবার প্রথম টেস্টিং শুরু করি, এরা একই দিকে কারেন্ট দিচ্ছে কিনা। এক্সটার্নাল সার্কিটে পজিটিভ টু নেগেটিভে কারেন্ট, দেখো সবার কারেন্ট কিন্তু দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে দেখো অ্যারো দিচ্ছি, পজিটিভ টু নেগেটিভ এক্সটার্নাল সার্কিটে প্রত্যেকটা রোধের, দেখো সবার কারেন্ট একই দিকে, 8টা সেল একই দিকে কারেন্ট দিচ্ছে। ফাইন্ড দ্য রিডিং অফ দ্য ভোল্ট মিটার, ভোল্ট মিটারের রিডিং কত, তাহলে মেন কারেন্ট কত আগে দেখি। দেখো 8টা সেল সবার ইএমএফই, আইডেন্টিক্যাল সেল সবগুলোই, সবার ইএমএফই, 8টা সেলের জন্য তাহলে কত ইএমএফ 80,
বাই মোট রেজিস্ট্যান্স, স্মল আরগুলো সব সিরিজে, তাহলে 8R, তাহলে কত হলো, আই হলো E/R, আই হলো E/R, তাহলে ভি যে কোনো সেলের দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স, ভি সমান কত, ই মাইনাস তোমরা জানো IR হয়, তাহলে ই মাইনাস আই মানে কত হয়েছে, আই মানে হয়েছে E/R ইন্টু স্মল আর, দেখো আর কেটে গেল, থাকলো কত, ই মাইনাস ই সমান 0, তাহলে এই ভোল্টমিটার রিডিং কত হবে, ফাইন্ড দ্য ভোল্টমিটার রিডিং, হলো 0 ইফ দ্য সেল কানেক্টেড বিটুইন এইচ অ্যান্ড জি ইজ রিভার্সড, এইচ বিন্দু এবং জি বিন্দুর মধ্যে এই সেলটাকে উল্টো করে লাগিয়ে দিয়েছি, তার মানে এইটা হয়ে গেছে এখন পজিটিভ, এটা নেগেটিভ, তা দেখো এই সেলটা কিন্তু উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে এই সেলটা আলাদা একটা সেল হিসেবে ভাবছি, এ কিন্তু উল্টো দিকে দিচ্ছে, তাহলে দেখো 8 জনের মধ্যে কিন্তু, আর বাকি 7 জন আগে দেখেছিলাম 8 জনই একই দিকে কারেন্ট দিচ্ছিলো, একজন যদি উল্টে যায় তাহলে টোটাল ইএমএফ কী তো কত হলো, 7 জনের জন্য 7E, কিন্তু একজন কারেন্টটা কোন দিকে দিচ্ছে, সবার থেকে উল্টো দিকে, তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হবে, 7E মাইনাস ই বাই কত হবে, টোটাল রেজিস্ট্যান্সের কিন্তু কোনো ডাইরেকশান নাই, তাহলে আই সমান যখন লিখবো টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স বাই 8R, তার মানে কত হলো 6E/8R, তার মানে 3E/4R। এইবার বলছে ফাইন্ড দ্য ভোল্টমিটার রিডিং নাও, ভোল্টমিটার রিডিং কী হবে তুমি জানো, ভি ইকালস টু ই মাইনাস IR, ই থাকলো মাইনাস আই মানে 3E/4R ইন্টু আর, তাহলে এখানে দেখো ই মাইনাস 3E/4, দ্যাট ইজ ইয়োর E/4, সো ভোল্টমিটার রিডিং ইজ E/4। প্রথম ক্ষেত্রে কিন্তু ভোল্টমিটার রিডিং কত ছিল, প্রথম ক্ষেত্রে ভোল্টমিটার রিডিং ছিল 0, তাহলে আমরা কি থেকে শুরু করলাম, প্রথমে আমরা শুরু করলাম যে সবাই একই দিকে কারেন্ট দিচ্ছে কিনা, যদি দেয় তাহলে টোটাল ইএমএফ আলাদা আলাদা ইএমএফগুলো যোগফল, সো টোটাল ইএমএফ অফ দ্য সার্কিট ইজ 80, ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো সবই একই মানের, 8টায় আর মানের, 8টায় সিরিজে আছে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর অন্য কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স নেই, আমরা এখানে কিন্তু ধরে নিচ্ছি ভোল্টমিটারটা আদর্শ ভোল্টমিটার, তার যে রেজিস্ট্যান্স দ্যাট ইজ ইনফাইনাইট, তার ফলে এই রেজিস্ট্যান্সটা প্যারালালে যেহেতু আছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স, তাই এর অস্তিত্বকে বাদ দিলাম, কারণ তুমি যখন কষবে 1/R সমান 1/R1 প্লাস 1/R2, সুতরাং এই R1 যদি ইনফাইনাইট হয়ে যায় না, 1/R1 0, তাহলে R সমান সমান R2, তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো যার ও যোগফল সেটাই হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর করে আছে 8টা, তাহলে টোটাল হলো 8 ইন্টু স্মল আর, তাহলে আই সমান E/R। ভোল্টেজ ড্রপ এগেনস্ট এনি সেল, দ্যাট ইজ দ্য ভোল্টমিটার রিডিং, ভি ইকুয়ালস টু E/IR, কোষে দেখলাম 0, কিন্তু একটা সেল যদি উল্টো দিকে প্রবাহ দেয়, দেখেছি একটা সেল উল্টো করে দেওয়া হয়েছে, তাহলে 7 জন একই দিকে দিচ্ছে, একজন বিপরীতে, তাহলে মেন ইএমএফ হলো 7E মাইনাস ই, বাট রেজিস্ট্যান্সের বারবার বলছি ডাইরেকশান নেই, সো দ্য টোটাল রেজিস্ট্যান্স ইজ 8R, এবং আমরা বলছি ভোল্টমিটারটা আদর্শ ভোল্টমিটার, আইডিয়াল ভোল্টমিটার, তার রেজিস্ট্যান্স ইনফাইনাইট, সো ভোল্টমিটার রেজিস্ট্যান্স ইনফাইনাইট হলে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইজ অনলি ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড দ্যাট ইজ 8R, সো I ইকালস টু 3/4R, সো ভোল্টেজ ড্রপ ভি ইকালস টু E/IR করলে কিন্তু আমরা দেখলাম E/4 আসছে, এভাবে খুবই সহজে আমরা বের করে ফেলতে পারি। এইবারে আর একটা অঙ্কে যাচ্ছি, এটাও জাস্ট একটা অ্যাপ্লিকেশান কি বলে, বলছে 24 আইডেন্টিক্যাল সেলস ইচ অফ ইএমএফ 2 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম আর অ্যারেঞ্জ টু সেন্ড কারেন্ট থ্রু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স 3 ওহম, মানে দেখো 24টা আইডেন্টিক্যাল সেল, এটা মিক্সড কম্বিনেশনের কথা বলছে, মিক্সড কম্বিনেশন অফ সেলস, দেখো এইখানে প্রথম হলো আমরা ধরে নিচ্ছি টোটাল সেলের সংখ্যায় n সমান m ইন্টু n সমান 24, দেখো এম হলো প্রত্যেকটা রোর ভেতরে কটা করে সেল, প্রত্যেকটা রোতে, তার মানে ইন্টারনালি প্রত্যেকটা রোর ভেতরে ইনসাইডে কটা সেল সেটা হলো এম, আর এন হলো কটা সারি, বাইরে থেকে কটা সারি দেখতে পাচ্ছি। এবার আমরা একটা শর্ত জানি, এম ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স ভিতরে সমান বাইরে থেকে এনটা সারি ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এখন তোমাকে কী কী বলেছে, টু সেন্ড কারেন্ট থ্রু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স 3 ওহম, তাহলে এন ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর হলো 3 ওহম, এখান থেকে ফাইন্ড অলসো দ্য, আচ্ছা প্রথমে বলছে আর অ্যারেঞ্জ টু সেন্ড, প্রথমে বলছে 24 আইডেন্টিক্যাল সেলস ইচ অফ ইএমএফ 2 ভোল্ট অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম আর অ্যারেঞ্জ টু সেন্ড কারেন্ট থ্রু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স 3 ওহম,
ফাইন্ড অলসো দ্য ম্যাক্সিমাম কারেন্ট। আচ্ছা, এইবারে তোমাকে বলছে কটা সেল সিরিজে আছে, কটা প্রত্যেক সিরিজ কম্বিনেশান আছে, আর এরকম কটা কম্বিনেশান পাবে। এটা ল্যাঙ্গুয়েজগত দিক থেকে এখানে ভুল করেছি। এখানে সিরিজে কটা, হাউ মেনি সেলস আর দেয়ার ইন সিরিজ কম্বিনেশান ইন ইচ আর্ম, অর্থাৎ ইন ইচ আর্ম এই এর মান চেয়েছে, এম কত, বলছে হাউ মেনি সিরিজ কম্বিনেশানস আর দেয়ার, এরকম সিরিজ কম্বিনেশান কতগুলো আছে, সিরিজে কটা সেল সেটা এম, আর কটা এরকম কম্বিনেশান আছে, তাহলে এই এম এবং এনকে চাই। ইন্টারনাল রেজিস্ট্যান্স এম এন প্রথমে দেখেছো 24, আর দেখছো কি এম ইন্টু স্মল আর সমান এন ইন্টু 3। তাহলে এইখান থেকে আমাদের একটু সিম্পলিফাই করে দেখতে হবে যে আমরা কিভাবে যেতে পারছি। প্রত্যেকটা সেলের কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছিল 2 ওহম, তাহলে 2 ওহম মানে স্মল আর হলো 2, তাহলে এম ইন্টু 2 সমান এন ইন্টু 3। তাহলে প্রথম দেখো আমাদের এইখান থেকে কি লিখতে পারি, এমকে যদি আমরা সরিয়ে দিই 3n/2, তাহলে এই ইকুয়েশানে হলো এমের জায়গায় হলো 3n/2 ইন্টু এন সমান 24, তাহলে 3n² সমান 48, তাহলে n² সমান 16, তাহলে n সমান 4। n যদি 4 হয় তাহলে m সমান 3n/2, তার মানে 3 ইন্টু 4/2, তার মানে 3 2 6। তার মানে আমার কটা শাড়ি, 4টে শাড়ি, বাইরে থেকে 4টে শাড়ি, আর প্রতি শাড়িতে কটা করে সেল, 6টা করে সেল, এম এর মান 6, এন এর মান 4। তাহলে প্রশ্ন এটা ছিলই, কিন্তু এটা মিস করেছি যে হাউ মেনি রোজ আর দেয়ার অ্যান্ড হাউ মেনি কলামস আর দেয়ার, মানে অ্যাকচুয়ালি এই এক একটা রোতে হাউ মেনি সেলস আর দেয়ার ইন এ রো and how many rows are there, there are n number of rows, আর সেলস পার রো ইজ এম, দেন আমরা ধরেছি টোটাল নাম্বার অফ সেলস n ইকুয়ালস টু এম এন, দ্যাট ইজ ইকুয়ালস টু 24। ভেতরে শাড়ির ভেতরে ওই তোমার রোয়ের মধ্যে এমটা সেল আছে, ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, মানে এম ইন্টু 2 সমান এন, কটা বাইরে থেকে শাড়ি দেখছি এনটা, ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স 3, সেখান থেকে এম সমান 3n/2। সুতরাং ফার্স্ট ইকুয়েশনে বসালে আমরা দেখলাম এন এর মান হলো 4, আর এম এর মান কত হলো 3n/2, তার মানে 6। এইবারে বলছে ফাইন্ড অলসো দ্য ম্যাক্সিমাম কারেন্ট। এবার দেখো ম্যাক্সিমাম কারেন্টের ফর্মুলা তুমি জানো, আই ম্যাক্স সমান এম এন ই বাই এম আর প্লাস এন আর। দেখো এম এন মানে টোটাল 24টা সেল, প্রত্যেকটা সেলের ইএমএফ 2 ভোল্ট, এগুলো বলে দিয়েছে 24টা আইডেন্টিক্যাল সেল, ইএমএফ 2 ভোল্ট। তাহলে উপরেরটা লেখা হয়ে গেল 24 ইন্টু 2, নিচে এম আর, এম এর মান বেরিয়েছে 6, স্মল আর 2 প্লাস এন বেরিয়েছে কত, দেখো এন এর মান আমাদের বেরিয়েছিল 4 ইন্টু আর 3, তাহলে 48/12 প্লাস 12 24, তার মানে 2 অ্যাম্পিয়ার। তো আই ম্যাক্সিমাম হলো 2 অ্যাম্পিয়ার। কটা শাড়ি আছে, 4টে শাড়ি, প্রতি শাড়িতে কটা করে সেল, এম হলো 6টা করে সেল। এই হলো আমাদের এই প্রবলেমের সলিউশন। নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করি, প্রবলেম নাম্বার 12। দেখতে পাচ্ছ এখানে 3টে রেজিস্ট্যান্স 6 ওহম, 9 ওহম এবং 18 ওহম প্যারালালে আছে। তার সঙ্গে একটা সার্কিট দেখা যাচ্ছে, আর একটা 2.4 ওহম সিরিজে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 12 ভোল্ট। বলছে মেন কারেন্ট আই বের করতে হবে, তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের অঙ্ক। দেখো এইখানে যখন তুমি যাচ্ছ খুব সহজে ভাবো, 6 আর 18 প্যারালালে আগে ধরে নিই, তাহলে 6 ইন্টু 18/6 প্লাস 18, এটা হলো ইকুইভ্যালেন্ট। তাহলে কত হলো 6 ইন্টু 18/24, 4 6 24, 18/4 মানে হলো 4.5 ওহম। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট হলো 4.5 ওহম। এবার 9 আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কত, 9 ইন্টু 4.5/9 প্লাস 4.5, তার মানে কত হলো 9 ইন্টু 4.5/13.5। দেখো এইখানে এটা 3 কেটে গেল, 9/3 মানে 3 ওহম। তাহলে এই জায়গার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 3 ওহম। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা টেনে নিই। এই ব্যাটারি বলেছে কত, 12 ভোল্ট, 0.6 ওহম। এইখানেতে এলো কত, এলো 3 ওহম। বুঝতেই পারছো কী করে এলো, 6 আর 18কে একসঙ্গে করে নিয়েছি। তুমি এরকমও করতে পারতে যে 1/8 সমান 1-এর 6 প্লাস 1-এর 9 প্লাস 1-এর 18, এই সিএফ তুমি দেখতেই পাচ্ছ 18, তাহলে 3 প্লাস 2 প্লাস 1
সো 8 সমান সমান কত হলো, উল্টে যাবে, 18/6 সমান 3 ওহম। এটাই মোর প্রফিটেবল হলো দুটো স্টেপের থেকে। তাহলে এখানে 3 ওহম থাকলো, নিচে থাকলো তোমার 2.54 ওহম। এবার আয়ের মান চেয়েছে। দেখো টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত, দেখো 3 প্লাস 2.4, 5.4 প্লাস 0.6, সবাই কিন্তু সিরিজে, তাই যোগ হয়ে গেল। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট সমান 3 প্লাস 2.4 প্লাস 0.6 ওহম, তাহলে 3 3 6 ওহম। তাহলে মেন কারেন্ট আই সমান ই, মানে ই বাই আর, ই হলো 12 ভোল্ট, আর হলো 6 ওহম সমান 2 অ্যাম্পিয়ার। কারেন্ট থ্রু ইচ রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কারেন্ট অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ। দেখো এই 2.4-এর মধ্যে তো একই কারেন্ট যাবে, তার মানে 2 অ্যাম্পিয়ার। এইবারে দেখো এইখানে ইকুইভ্যালেন্টের ভোল্টেজ ড্রপ যা, এখানে ভোল্টেজ ড্রপ কত বলো তো, ভিএবি কত, এই যে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, আই হলো সেই 2 অ্যাম্পিয়ার, ইকুইভ্যালেন্টে তো 2 অ্যাম্পিয়ারই গেছে, তবে তো টোটাল সার্কিটে 2 অ্যাম্পিয়ার, তাহলে কত হলো 3 2 6 ভোল্ট। এবার ইকুইভ্যালেন্টের যে পোটেন্সিয়াল ড্রপ, প্রত্যেকটার পোটেন্সিয়াল ড্রপ তাই ধরো এখানে কারেন্ট I1, এখানে I2, এখানে I3, তাহলে ইন্ডিভিজুয়ালের পোটেন্সিয়াল ড্রপ, তার মানে 18 ইন্টু I1 সমান কত, এই 6 ভোল্ট। তাহলে I1 সমান 6/18, মানে 1/3 অ্যাম্পিয়ার। এবারে দেখো I2 কী করে বের করবো, I2 হলো 9 ইন্টু I2 সমানও সেই দুই প্রান্তের পোটেন্সিয়াল ড্রপ কত বেরিয়েছে, 6 ভোল্ট। এখানেও এবির পোটেন্সিয়াল ড্রপ তাহলে 6, তাহলে I2 সমান সমান 2/3 অ্যাম্পিয়ার। আর কি দাঁড়ালো দেখো, I3 6 ইন্টু I3 সমান সমান 6, তাহলে I3 সমান 1 অ্যাম্পিয়ার। এবার প্রত্যেকটা রোধের কারেন্ট বেরোলো। টার্মিনাল ভোল্টেজ ড্রপ অফ দ্য ব্যাটারি, টার্মিনাল ভোল্টেজ ড্রপ ভি ইকুয়ালস টু কত, ই মাইনাস আই আর, ই কত 12 মাইনাস আই মেন কারেন্ট, এই মেন কারেন্ট এখানে আবার এসে মিলিত হয়ে সেই 2 অ্যাম্পিয়ারই যাচ্ছে, তাহলে 2 ইন্টু 0.6, তাহলে 12 মাইনাস 1.2, তার মানে 10.8 ভোল্ট। তাহলে ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ 10.8 ভোল্ট। এবং প্রত্যেকের ক্ষেত্রে দেখে নিলাম এইখানে কত হয়েছিল, এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে 2.4 ইন্টু 2 অ্যাম্পিয়ার এখানে ভোল্টেজ ড্রপ। এখানে সিডির মধ্যে ধরো ভোল্টেজ ড্রপ ভিসিডি হলো, আইআর করলে 4.8 ভোল্ট। এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 3 ওহম, 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, তাহলে দেখো সিই ভিসিই কত হবে, ভিসি 3 ইন্টু 2 মানে 6 ভোল্ট, 6 ইন্টু 4.5 কত, 6 প্লাস 4.8 মানে কত 10.8, আর এইখানেও দু প্রান্তের ভোল্টেজ ড্রপ 10.8, সুতরাং মিলে গেল। এখানেও কত হয়েছিল দেখো 4.8 ভোল্ট, ইকুইভ্যালেন্টে 6 ভোল্ট, তাহলে টোটাল হলো এই দুই প্রান্তের মধ্যে কত 4.8 প্লাস 6 ভোল্ট মানে 10.8 ভোল্ট। এটাই দেখলাম ব্যাটারিরও তোমার যে দু প্রান্তের ভোল্টেজ ড্রপ সেটা 10.8 ভোল্ট। সুতরাং অঙ্কটা আমাদের ঠিক হয়েছে, এটা আমরা কনফার্ম হলাম। এইবারে দেখো আরেকটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কে বলছে ফাইন্ড দ্য অ্যামমিটার রিডিং। খুব সহজে আমরা অ্যামমিটার রিডিংটা কী করতে পারি, দেখো এখানে 3টে রেজিস্ট্যান্স 2 ওহম, 3 ওহম, 6 ওহম প্যারালালে। তাহলে এইখানে এদের তুল্য রোধ ধরো 1/8 সমান কত, 1/6 প্লাস 1/3 প্লাস 1/2, তাহলে লসাগু 6, উপরে 1 প্লাস 2 প্লাস 3, তাহলে 8 সমান 6/6 সমান 1 ওহম। এইবারে দেখো তাহলে বর্তনীর ইকুইভ্যালেন্ট পিকচারটা নেওয়ার চেষ্টা করো। এইখানে ইএমএফ হলো, আর কি আছে 4 ওহম রেজিস্ট্যান্স, তাহলে এটা 2 ভোল্ট 4 ওহম, আর এখানে কষলাম এক্সটার্নাল রেজিস্ট্যান্স 1 ওহম। বর্তনীর তাহলে মোট রোধ কত, 4 আর 1 5 ওহম, ইএমএফ 2 ভোল্ট, তাহলে আই সমান সমান ই বাই আর, ই হলো কত 2 ভোল্ট, 8টা টোটাল, 8টা কত টোটাল আর ইকুইভ্যালেন্ট আর কি 4 প্লাস 1 কত 5 ওহম, তাহলে রিডিং হলো 0.4 অ্যাম্পিয়ার। সো দ্য কারেক্ট আনসার ইজ সি। তাহলে 13-র আমাদের কারেক্ট আনসার হলো গিয়ে সি। সো দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 13 ইজ সি। এবার 14-এ যায়। এখানে অ্যাডজাসেন্ট ডায়াগ্রামে 3টে সেল আছে, রোধ আছে, ক্যাপাসিটার আছে, রোধ আছে। বলছে ফাইন্ড ইন দ্য অ্যাডজাসেন্ট সার্কিট দ্য পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের দু প্রান্তের পোটেন্সিয়াল ড্রপ তোমার কাছে চেয়েছে। তোমরা জানো স্টেডি স্টেটে ক্যাপাসিটার আর্মে কোনো কারেন্ট যায় না, তাহলে আমরা ক্যাপাসিটার আর্মটাকে বাদ দিয়ে আমরা স্টেডি স্টেটের জন্য ইকুইভ্যালেন্ট সার্কিটটা টেনে নিই। দেখো তাহলে তারপর ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কি বলেছি, দেখবো আমরা দুটো সেল একই দিকে কারেন্ট দিচ্ছে না উল্টো দিকে।
দেখতে পাচ্ছ দুটো সেল কিন্তু বিপরীতে কারেন্ট দিচ্ছে, এটার ভোল্টেজ ভি, এটার টু ভি। তাহলে টোটাল ইএমএফ অফ দ্য সেল, ইএমএফ অফ দ্য কম্বিনেশান টু ভি মাইনাস ভি সমান সমান ভি, কিন্তু রোধগুলো কিন্তু সিরিজে যুক্ত। সো আর ইকুইভ্যালেন্ট ইজ 3 ওহম, 3 আর ওহম, 3 আর। এবার আই সমান সমান কত দেখো, এইখানেতে আমরা আয়ের মানটা কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারি। আয়ের মান দেখো কত, তাহলে প্রত্যেকটা সেলের ভোল্টেজ ড্রপ পাবো দেখো, আই সমান সমান ই মানে ভি বাই 3 আর। তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ ড্রপটা আমরা বের করে নিই, ভি ইকালস টু ই মাইনাস আই আর। ই এর মান কত, 2 ভোল্ট মাইনাস, এ কিন্তু এরই ইএমএফ বড়, তাহলে এর দিক অনুযায়ী ফ্লো হবে। দেখো এখানে এ বি বিন্দু নিয়েছি, এখানে এক্স ওয়াই বিন্দু নিয়েছি, সবার দু প্রান্তের পোটেনশিয়াল ড্রপ কিন্তু সমান। এটা পি কিউ ছিল, আর মাঝের আর্মটা বাদ গেছে এক্স ওয়াইটা, তাহলে সবার দু প্রান্তে পোটেনশিয়াল ড্রপ সমান, এবং সেটা কত, যে কোনো একটার বের করলে হবে। ই ছিল 2V মাইনাস আই হলো ভি বাই 3 আর, ইন্টু এই আর্মের রেজিস্ট্যান্স 2R, তার মানে কত, 2V মাইনাস 2V/3, দেখো 2V মাইনাস আর কেটে গেল, 2V/3, তার মানে 6, 4V/3। তাই দেখো এখানে যদি 4V/3 হয়, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ, তাহলে পি আর কিউ এর মধ্যেও 4V/3, সুতরাং এখানেও 4V/3 হবে, এটা স্বাভাবিক। তার মধ্যে একটা পোটেনশিয়াল ড্রপ এক্স পি এর মধ্যে, এক্স এল এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ ভি এক্স এল কত আছে ভি, আর তোমার মোট হলো 4V/3, তাহলে ক্যাপাসিটারের এগেনস্টে ভোল্টেজ ড্রপ বাদ বাকি 4V/3 মাইনাস ভি মানে V/3। সুতরাং ক্যাপাসিটার এগেনস্টে পোটেনশিয়াল ড্রপ হলো ভিসি ইকুয়ালস টু V/3। আমরা কি করলাম দেখো, স্টেডি স্টেটে ক্যাপাসিটার কিন্তু সার্কিটকে ব্লক করবে, কারণ এখানে আমাদের ডিসি ফ্লো হচ্ছে। তাহলে ক্যাপাসিটার আর্মটা বাদ দিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ভাবলাম। এবার দুটো সেল কিন্তু বিপরীত দিকে কারেন্ট দিচ্ছে, তাই টোটাল ইএমএফ অফ দ্য সেল, ইএমএফ হলো অফ দ্য সার্কিট ইজ ভি, ইকুইভ্যালেন্ট ইএমএফ অফ দ্য সার্কিট। তাহলে মেন কারেন্ট কত, 2R আর আর কিন্তু সিরিজে, তাহলে মেন কারেন্ট হলো টোটাল ইএমএফ ভি বাই টোটাল রেজিস্ট্যান্স। এবার যে কোনো সেলের এ আর বি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ড্রপ ভি এ বি, যে কোনো সেলের দু প্রান্তে পোটেনশিয়াল ড্রপ বের করব। এর কিন্তু 2V এর প্রবাহ অনুযায়ী প্রবাহ হচ্ছে, তাহলে ভি ইকুয়ালস 2V যেদিকে দিচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটেরও কারেন্টটা কিন্তু সেদিকেই, কারণ 2V বড়। তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়াল ড্রপ ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর। ই এর মান কত ছিল 2V মাইনাস আই V/3R ইন্টু 2R, তাহলে 2V/3, 2V মাইনাস 2V/3, তার মানে 6V মাইনাস 2V/3, 4V/3। তাহলে দু প্রান্তের এ বি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ 4V/3, পি কিউ এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ 4V/3, সো এক্স ওয়াই এর মধ্যেও পোটেনশিয়াল ড্রপ হলো 4V/3। তার মধ্যে কি দেখো, তার মধ্যে এক্স এল এর মধ্যে সেলের পোটেনশিয়াল ড্রপ ভি সেলের এগেনস্টে, তাহলে বাদ বাকি ক্যাপাসিটির এগেনস্টে বাকি V/3, সো ভিসি ইকুয়ালস টু V/3, সো দ্য কারেক্ট অপশান ইজ সি। সো 14 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান সি। এরপরে আর লাস্ট পেজে আমরা যাচ্ছি, যে 15 নম্বর প্রবলেমে এবার আমরা সলিউশনটা দেখার চেষ্টা করি যে কীরকম আমাদের সলিউশন আসতে পারে। এবার বলছে যে হুইচ বাল্ব উইল গ্লো ব্রাইটেস্ট। এই সার্কিটটা দেখানো হয়েছে, কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এই দুটো 100 ওয়াটের বাল্ব, এটা 25 ওয়াটের বাল্ব। দেখো এখন দেখো মেন কারেন্টটা প্রথম বাল্বে আসছে, তারপরে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে প্রথম বাল্বে, এবং প্রথম বাল্বটা কিন্তু তোমার এইখানের পরিপ্রেক্ষিতে, এই দুটোর প্যারালাল কম্বিনেশনের পরিপ্রেক্ষিতে এটা সিরিজে আছে। তাহলে মেন কারেন্ট যেহেতু এটাই আসছে, এটা ম্যাক্সিমাম কারেন্ট যাবে, ভাগ হয়ে যাচ্ছে। এবং 100 ওয়াটের বাল্বে দেখো আর সমান তো V²/P, তাহলে দেখো এখানে পি যার বেশি তার রেজিস্ট্যান্স, কিন্তু এইখানেতে দেখো পি বেশি রেজিস্ট্যান্স কম, কিন্তু এইখানে কারেন্টটা আবার বেশি কম হবে, যে জন্য তোমার এইখানে এখানে ম্যাক্সিমাম কারেন্ট এর মধ্যে যাচ্ছে। সো কী হবে, ম্যাক্সিমাম কারেন্ট যখন এর মধ্যে যাচ্ছে 100 ওয়াটের এই বাল্বের তুলনায় এখানে বেশি কারেন্ট গেছে, তাহলে এই বাল্বটাই বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ওয়াটেজ 100 ওয়াট, তাহলে রেজিস্ট্যান্স কম, কিন্তু তোমার এইখানে যে কারেন্ট যাচ্ছে, মেন কারেন্টই এখানে যাচ্ছে, এখানে তার থেকে কম। প্যারালালে দেখো 100 ওয়াট আর 25 ওয়াটের মধ্যে 100 ওয়াট উজ্জ্বলভাবে জ্বলা উচিত। এবার
এই 100 ওয়াটের বাল্ব বি এর তুলনায় এতে বেশি কারেন্ট যাচ্ছে, সুতরাং এই আরও উজ্জ্বলভাবে জ্বলবে। প্যারালালে তো তোমরা জানো যে এই যে বি আর সি দু প্রান্তের ভোল্টেজ ড্রপ সমান, দু প্রান্তের ভোল্টেজ ড্রপ সমান হলে আমরা দেখেছি যে বেশি ওয়াটেজের বাল্বটাই বেশি উজ্জ্বলভাবে জ্বলে। বাড়িতেও কম্বিনেশন তো প্যারালাল কম্বিনেশন, তাহলে বেশি ওয়াটেজের বাল্বই উজ্জ্বলভাবে জ্বলে, তো বি এর ব্রাইটনেস সি এর থেকে বেশি হবে। এবার দেখো বি এর থেকেও বেশি কারেন্ট পাচ্ছে এ, একই ওয়াটেজের বাল্ব, সো এ উইল বি ব্রাইটেস্ট। হুইচ ওয়ান উইল গ্লো ব্রাইটেস্ট? এ উইল গ্লো ব্রাইটেস্ট। এটা উত্তর হয়ে গেল। ইফ বি গেটস ফিউজড, বি যদি ফিউজড হয়ে যায়, হুইচ উইল গ্লো ব্রাইটার? বি ফিউজড হয়ে গেলে কোনটা তোমার বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? দেখো বি আর সি প্যারালালে ছিল, সুতরাং বিসি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের থেকে সি এর রেজিস্ট্যান্স কিন্তু বেশি। তাহলে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু এখন কিন্তু কী হয়ে গেছে, আগে ছিল কম, এখন বেড়ে গেল, কারণ বি প্যারালালে তুল্য রোধের মান প্রত্যেকটা রোধের থেকে কম হয়। সুতরাং ইকুইভ্যালেন্ট যখন বিসি দুজনেই ছিল তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কম ছিল, এখন বি ফিউজড হয়ে গেছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু বাড়লো, তাহলে এর ঔজ্জ্বল্য কিন্তু কমে যাবে। ঠিক আছে, সুতরাং এখানে হুইচ উইল গ্লো ব্রাইটার, তাহলে এর ঔজ্জ্বল্য কমে যাবে। এইবার এরা সিরিজে আছে, কিন্তু আরেকটা মজা দেখো, সিরিজে যখন থাকছে যার ওয়াটেজ কম, আগেই আমরা দেখেছি তাতেই বেশি কারেন্ট যায়, কারণ আই সমান কনস্ট্যান্ট সিরিজ কম্বিনেশনে, পি সমান আই স্কোয়ার আর, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু আর, সুতরাং যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এখানে তাহলে রেজিস্ট্যান্স বেশি হলো 25 ওয়াটের বাল্বের, তাহলে এখানে 25 ওয়াটের বাল্বটাই কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। নেক্সট, পরের প্রশ্নে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 3 ওহম অ্যান্ড 5 ওহম রেজিস্টার ইন দিস ফিগার এক্স নাম্বার ফিগারে। দেখো এখানে দেখো প্রথমত 3 ওহম রেজিস্ট্যান্সের প্যারালালে দেখো দুটো বিন্দু যুক্ত আছে, তার মানে 3 ওহমটা শর্ট করা আছে, টোটাল কারেন্টটাই শর্টের মধ্যে দিয়ে চলে যাবে, তাহলে 3 ওহমের মধ্যে যে কারেন্ট যাবে V3 সমান I3 3 ওহমে I3 সমান 0। এবার দেখো সার্কিটে এইবার কি দেখছি আমরা, দুটো সেল লাগানো আছে, সেল দুটো কিন্তু এক্সটার্নাল সার্কিটে বিপরীত দিকে কারেন্ট দিচ্ছে। সো ই ইকুইভ্যালেন্ট সমান কত, 5 থেকে কিন্তু 2 কী করবো, বিয়োগ করে দেবো 3 ভোল্ট। টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত, 5 ওহম আর 7 ওহম সিরিজে, 3 ওহমে কিন্তু প্যারালালে 0 ওহম রেজিস্ট্যান্স আছে, তার ফলে এই জায়গাটায় কিন্তু কার্যকর রেজিস্ট্যান্স 0। তাহলে এখন মোট রোধ আর ইকুইভ্যালেন্ট কত হলো, 5 + 7 = 12 ওহম। তাহলে দেখো এখানে আই ইকুইভ্যালেন্ট সমান কত, E/R 3/12 = 1/4 অ্যাম্পিয়ার। সুতরাং ইকুইভ্যালেন্ট কারেন্ট আমরা খুব সহজে পেয়ে গেলাম 1/4 অ্যাম্পিয়ার। নেক্সট আরেকটা অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার কনটেক্সটে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। একটা সার্কিট দেখানো হয়েছে, বলছে VXY বের করো, এক্স আর ওয়াই বিন্দুর মধ্যে বিভব পতন। এখন তোমাকে কী কী করতে হবে দেখো, VX - VY আমরা যেভাবে নেব লিখে যাব, দেখো এই বিন্দু বিভব, এক্সের বিভব VX ধরলাম। আচ্ছা দেখো এটা হায়ার টু লোয়ার পোটেন্সিয়ালে কারেন্ট যায়, তাহলে যদি পি বিন্দুর বিভব লিখতে হয়, এর থেকে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 3 ওহমে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ 3 × 6 ভোল্ট, তাহলে পি লোয়ার পোটেন্সিয়ালে, তাই বিয়োগ করে পি এর পোটেন্সিয়ালে পৌঁছালাম। এবার দেখো ব্যাটারি, এটা হায়ার পোটেন্সিয়াল, এটা লোয়ার পোটেন্সিয়াল, তাহলে পি কিউ এর মধ্যে পি হায়ার কিউ লোয়ার, কতটা 1.5 ভোল্ট, তাহলে কিউ আরও কমে যাচ্ছে, কিউ এর পোটেন্সিয়াল আরও কম, তাহলে 1.5 ভোল্ট বাদ গেল। এইবার দেখো এখানে কি হলো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক থেকে আসছিল, 1 অ্যাম্পিয়ার মিললো, তাহলে এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এটাও কিন্তু ডান দিকে যাচ্ছে, তাহলে কিউ এর তুলনায় আর কিন্তু পিছিয়ে আছে, তাহলে -3 × 2 ভোল্ট। এবার দেখো ব্যাটারি, আর এর তুলনায় এস কিন্তু হায়ার পোটেন্সিয়াল, এটা পজিটিভ, এস হায়ার আর লোয়ার, তাহলে হায়ার পোটেন্সিয়ালে যাচ্ছি, তাহলে যোগ 1.5। এবার দেখো এই যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এলো, তার মধ্যে 1 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল, তাহলে এখানে এলো কত, 2 অ্যাম্পিয়ার। এবার সেল দেখো, এসের তুলনায় এটা যদি তুমি ST বলো, এটা যদি পি বলো, তাহলে দেখো টি এর তুলনায় পি হায়ার, তাহলে পি বা P1 যখন যাচ্ছি ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট কিন্তু বেড়ে গেল। এবার দেখো কি দাঁড়িয়েছিল, 3 অ্যাম্পিয়ার মধ্যে 2 অ্যাম্পিয়ার বেরিয়েই গেল, তাহলে এখানে ছিল 1 অ্যাম্পিয়ার, আবার 3 অ্যাম্পিয়ার এসে মিট করলো, তাহলে 3 আর 1 4 অ্যাম্পিয়ার কারেন্ট হলো, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ P1 এর তুলনায় ওয়াই আরও 4 4 16 ভোল্ট পিছিয়ে আছে, সমান VY। তাহলে দেখো VX - VY কত, দেখো 3 × 6 = 7.5 আর 6
13.5, 13.5 আর 16, 13.5 16 29, এটা ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেল। আর প্লাস সাইন কত আছে, 1.5 আর 1 2.5, তাহলে -2.5, তাহলে কত হলো 27 ভোল্ট। তাহলে ভিএক্স মাইনাস ভিওয়াই মানে ভিএক্সওয়াই, তার মানে এক্সওয়াই বিন্দুর মধ্যে বিভব পতন হলো 27 ভোল্ট। হায়ার পোটেনশিয়াল থেকে যখন লোয়ার পোটেনশিয়াল পয়েন্টে যাচ্ছি, তাহলে ভোল্টেজ ক্যালকুলেশনের জন্য কিন্তু আমরা বিয়োগ করেছি, কিন্তু লোয়ার টু হায়ার হলে যোগ করেছি। এইভাবে ভিএক্স থেকে আস্তে আস্তে ভিওয়াই পৌঁছেছি। ভিএক্স মাইনাস ভিওয়াই হলো 27 ভোল্ট। দ্যাট ইজ দ্য আনসার। সুতরাং সার্কিট সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা আমাদের এইখানেই কথাবার্তা আলোচনা শেষ হলো। এরপরে আমরা পরের লেসনে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট নিয়ে আলোচনা শুরু করব।